বিষয়ই আমাকে হয়তো সংক্ষিপ্ত করতে হবে। যেমন আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে আজকে, চায়না, ল্যান্ড অ্যান্ড পিপুল, সোসাইটি, ইকোনমিক, পলিটিক্যাল স্ট্রাকচার, ওপেনিং অফ চায়না, আফিম ওয়ার্স, আনইকুয়াল ট্রিটিস, এই এতগুলো বিষয় আমাকে আলোচনা করতে হবে। অতএব আমরা বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাক আধুনিক যুগে চীনের অবস্থান সম্পর্কে একটুখানি সংক্ষিপ্তভাবে বলে নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটুখানি বলে নিব যে চীনের অবস্থানটা কি। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ চীন। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ চীন। প্রাচীন সভ্যতার লীলাভূমি চীন, যা গণপ্রজাতন্ত্রী চীন বা পিপুলস রিপাবলিক অফ চায়না নামে পরিচিত। চীন পৃথিবীর জনসংখ্যার দিক থেকে প্রথম। বর্তমান সেন্সাস অনুযায়ী 143 মিলিয়ন জনসাধারণ সেখানে বসবাস করে। আয়তনে বিশ্বের 4র্থতম স্থানে অবস্থান করছে দেশটি। প্রাচীনকাল থেকেই চীনার সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে বিষয়টি, সেটা কিন্তু আমাদের এখানে জানতে হবে যে প্রাচীনকাল থেকেই তারা শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিতে যে অসামান্য অবদান রেখেছে তা আজ পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে চীনের ভৌগোলিক অবস্থান। তার আগে আমরা আয়তনটা জেনে নিই। 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার এর আয়তন। এটার কাছাকাছি অথবা কোনো কোনো গ্রন্থে 9.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এরকম বলা আছে। আমরা দেখে নিব চীনের ভৌগোলিক বা চারপাশে যে 15টি দেশের অবস্থান, এই 15টি দেশ সম্পর্কে আমরা একটুখানি জেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীনের উত্তর পূর্বে ও উত্তরে রাশিয়া ও মঙ্গোলিয়া, দক্ষিণ পশ্চিমে এবং দক্ষিণে ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস এবং ভিয়েতনাম, পূর্বে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, পশ্চিমে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান। অর্থাৎ এই 15টি দেশের সাথে এই বৃহৎ দেশটির সীমান্ত রয়েছে। এবং দেশটি আধুনিক কাল পর্যন্ত আমরা দেখতে পাবো যে বর্তমান শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতিতে অনেক বেশি অগ্রসর হয়েছে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখনকার সময়ে আলোচনা করব না, আমরা প্রাক আধুনিক যুগ সম্পর্কে আলোচনা করব তোমাদের সর্বাগ্রে। তারপরে আমরা একটি একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। প্রায় আধুনিক যুগে চীনের সমাজ ছিল মূলত গ্রাম ভিত্তিক। আমরা জানি যে সেখানে গ্রাম ভিত্তিক একটি সোসাইটি ছিল। 80% জনসাধারণ মূলত গ্রামে বসবাস করত এবং তারাই ছিল মূলত কৃষক সম্প্রদায়। তাহলে এইখানে আমরা দেখতে পাবো জাপান এবং ইউরোপে যে সময় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল, সেই সময় আমরা দেখতে পাবো যে জাপান এবং ইউরোপে কিন্তু অনেক আগেই কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল। আমরা দেখতে পাবো যে জাপানে কিন্তু অনেক দেরিতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল, কিন্তু এইখানে আমরা দেখতে পাবো যে এখানকার সামন্ততান্ত্রিক ব্যবস্থা অনেক আগেই বিলুপ্ত ছিল। মূলত আমরা দেখতে পাবো এই যে সোসাইটি, এই সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী ছিল এবং তারা আমরা দেখতে পাবো যে 80% গ্রামে বসবাস করত এবং 20% জনসাধারণ আমরা দেখতে পাবো শহরে বসবাস করত। চীনের কৃষক জমি ক্রয় বিক্রয় করতে পারত, অর্থাৎ অন্যান্য দেশের মতো ছিল না, চীনের কৃষক জমি ক্রয় বিক্রয় করতে পারত। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাবো যে সেখানে যে ক্লাসিফিকেশন, আমাদের যে শ্রেণী অর্থাৎ সামাজিক সোসাইটির যে শ্রেণীবিন্যাস, সুপণ্ডিত ব্যক্তিবর্গ, রাজকর্মচারী, বণিক শ্রেণী, জেন্টি শ্রেণী, সামরিক শ্রেণী, কারিগর এবং শিল্প নিপুণ শ্রেণী, এই সমস্ত শ্রেণীগুলো ছিল। প্রাক আধুনিক যুগে চীনের সমাজ এবং শিক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। মূলত আমরা দেখতে পাবো শিক্ষা প্রতিষ্ঠান ছিল প্রাচীন পদ্ধতির এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সেখানে মোটেই ছিল না। শিক্ষার্থীদের কনফুসীয় যে নীতি দর্শনগুলো রয়েছেন, শিক্ষার্থীদের সেই কনফুসিয়াসের নীতি দর্শন সম্পর্কে তাদেরকে শিক্ষা বা পাঠদান করা হতো। পাঠের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী ছিল, এই গুরুত্বপূর্ণ বিষয়াবলীর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ছিল মহাবিদ্যা, মধ্যপন্থা, মেনশিয়াসের গ্রন্থ, পরিবর্তন গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, কাব্য গ্রন্থ, বসন্ত এবং শারদীয় বিবরণ।
চীনের বিজ্ঞানে কিন্তু তেমন কোনো প্রসার ঘটেনি। আমরা দেখতে পাবো হাঁটুরে ডাক্তারের মাধ্যমে তারা চিকিৎসা ব্যবস্থা তখনও চালাতো, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে তেমন কোনো ডেভেলপ তখনও করতে পারেনি। শহরে যারা বসবাস করতো তাদের যে ক্লাসিফিকেশন ছিল, বণিক, ব্যবসায়ী, কারিগর, রাজকর্মচারী এগুলো ছিল, এবং তাদের সাথে ছিল বৃত্ত। তৎকালীন চীনের সমাজ ছিল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আধুনিক যুগে চীনের অর্থনীতি আমরা ইতিমধ্যেই বলেছি যে চীন ছিল কৃষি নির্ভর বা কৃষিভিত্তিক অর্থনীতির তখন একটি দেশ। সমাজ ছিল কৃষিভিত্তিক, 80% জনসাধারণই কৃষির উপর নির্ভরশীল, এবং অর্থনৈতিক অবস্থা যেহেতু কৃষির উপর নির্ভরশীল, অতএব কৃষি জমি তাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এবং এই কৃষি জমি যে তাদের ছিল, এই কৃষি জমিগুলো চাষাবাদের ব্যবস্থা করা হতো, এবং এখান থেকে যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদিত হতো তাদের আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ ছিল। কৃষি পণ্য ও চা ও রেশমের রপ্তানি করা হতো। প্রাকৃতিক সম্পদের মধ্যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কয়লা, লোহা, তাম্র, টিন ও সীসা। সমস্যা তাদের কি ছিল আমরা দেখে নিব। এই সময় তাদের গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, তারা যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতির দেশ, তাদের মূল সমস্যা ছিল মূলধন, এবং আবাদি জমির পরিমাণ নিতান্তই অল্প, এবং পরিবার ছিল বৃহৎ পরিবার, এবং এই কারণে তাদের সঞ্চয়ে বিশেষ অসুবিধা দেখা দিয়েছিল। অতএব মূলধনের ঘাটতি, আবাদি জমির পরিমাণ কম, এই সমস্ত বিষয়গুলোকে থাকার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো আধুনিক যুগে তাদের কার্যক্রম, তারপরও প্রাক আধুনিক যুগে তাদের কার্যক্রম অব্যাহত ছিল। প্রাক আধুনিক যুগে চীনের ব্যবসা বাণিজ্য ছিল মূলত শহর কেন্দ্রিক, অর্থাৎ শহরের এবং তার আশেপাশে মূলত আমরা দেখতে পাবো সেখানে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা হতো, এবং এই যে ক্রয় বিক্রয়ের কেন্দ্র, সেখানে সপ্তাহে 2 বা 3 অথবা 4 দিন অন্তর অন্তর বাজার বসতো, এবং এই সমস্ত বাজারগুলোতে আমরা দেখতে পাবো জলপথে অথবা স্থলপথে পশু চালিত যে সমস্ত গাড়িগুলো ছিল, এই সমস্ত গাড়ি, অর্থাৎ আমাদের যে গরুর গাড়ি ছিল, এই ধরনের গাড়ি ব্যবহার করে তারা তাদের পণ্য সামগ্রী অথবা নৌকায় বা জলযানে তারা পরিবহন করার ব্যবস্থা করত। বণিকরা এই সমস্ত পণ্য সামগ্রী এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করার ব্যবস্থা করত। বণিক এবং যে সমস্ত ফেরিওয়ালাগণ ছিলেন, তারা তাদের পণ্য সামগ্রী বিভিন্ন স্থানে নিয়ে, অর্থাৎ গ্রামে গ্রামে নিয়ে এই সমস্ত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করতেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাক আধুনিক যুগে চীনের ধর্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধ কি ধরনের ছিল? মূলত আমরা দেখতে পাবো চীনের যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ, অর্থাৎ চীনের যার দ্বারা নিয়ন্ত্রিত হয় নীতি দর্শনবাদী যে নাগরিক, কনফুসিয়াসের নাম আমরা সকলেই শুনেছি। এই কনফুসিয়াসের নীতি ধর্ম বা দর্শনের দ্বারা তারা প্রভাবান্বিত হয়েছিল। অতএব কনফুসিয়াসের যে সমস্ত মতবাদগুলো ছিল, এইগুলো তারা সর্বাগ্রে গ্রহণ করত। তার সাথে আমরা দেখতে পাবো তাও ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। কনফুসিয়াসের যে সমস্ত নীতি ধর্মগুলো ছিল, সেই নীতি ধর্মগুলোর নাম একত্রিতভাবে বলা হয় লি। তিনি মানুষের 5টি গুণাবলীর পরামর্শের কথা বলেছেন। আমরা সেটা শুধুমাত্র বলে যাব যে দানশীলতা, পবিত্রতা, ন্যায়, ন্যায্যতা এবং বিশ্বস্ততা, এই 5টি বিষয় তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। তাও ধর্মের যে উৎপত্তি বা তাও ধর্ম, লাওৎজে নামক ভদ্রলোক তাও ধর্ম সেখানে প্রবর্তন করেছিলেন, এবং আরো পরবর্তী সময় চীনে আমরা দেখতে পাবো বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রভাব বিস্তার করা সম্ভব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম চীনের প্রাক আধুনিক যুগে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখে নিব চীনে যে বিদেশি বণিকরা আগমন করেছিল, চীনে বিদেশি বণিকরা আগমন করার প্রেক্ষিতে সেখানে কি অবস্থার সৃষ্টি হলো সেই বিষয়টি, অর্থাৎ তাদের যে পদ্ধতি, ব্যবসা বাণিজ্যের নজরানা পদ্ধতি বা ট্রাইভিউট সিস্টেম, সেটা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পঞ্চদশ শতকে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রেনেসাঁ। আমরা জানি রেনেসার ফলে মানুষের মধ্যে র্যাশনালিজম বা যুক্তিবাদের উদ্ভব হয়েছিল, আর এই যুক্তিবাদের উদ্ভবের ফলেই ইউরোপের মানুষ তখন ভৌগোলিক আবিষ্কারের দিকে মনোনিবেশ করার চিন্তা ভাবনা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এবং তারা যে ভৌগোলিক আবিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করলেন, সেই ভৌগোলিক আবিষ্কার থেকেই তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে গমনাগমন করা শুরু করলেন। এবং সেই সূত্র ধরেই আমরা দেখতে পাবো পর্তুগিজরা আমরা দেখতে পাবো যে এই পর্তুগালের লোকজন সর্বপ্রথম আমরা দেখতে পাবো যে তারা সেই চীনে আগমন করেছিলেন। মূলত ইউরোপের সাথে চীনের যোগসূত্র স্থাপন করেছিল এই পর্তুগিজ বণিকরা। 1514 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যিক অভিযান ক্যান্টনের নিকটে লিন্টন দ্বীপে আমরা দেখতে পাবো তারা অবতরণ করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা জানি যে তাদের, অর্থাৎ মিং শাসনামলে তারা আসলেও সেখানে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়ার তেমন কোনো অনুমতি দেওয়া হয়নি। যদিও পর্তুগিজ নাবিকরা জাহাজ থেকে নামার অনুমতি পায়নি, তবুও তারা পণ্য সামগ্রী সেখানে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করেছিলেন। 1517 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো পর্তুগালের রাজা চীন সম্রাট সমীপে রাষ্ট্রদূত প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই রাষ্ট্রদূত টম পাইরেস নামে পরিচিত।
তিনি পাশ্চাত্য রীতি অনুসারে তোপধ্বনির মাধ্যমে সম্রাটকে অভিনন্দন জানিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই যে তোপধ্বনির মাধ্যমে যে সম্রাটকে অভিনন্দন জানালেন, সেটা কিন্তু তাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। কেন মনে হয়নি সেটাই আমরা এই নজরানা পদ্ধতির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। মূলত আমরা দেখতে পাবো প্রাক আফিম যুদ্ধকালে, আমরা আফিম যুদ্ধ একটু পরে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তখন বিষয়টি আরো পরিষ্কার হবে। যে এখানে আমরা দেখব যে প্রাক আফিম যুদ্ধকালে চীনের চিরাচরিত যে সমস্ত প্রথাগুলো ছিল, এই প্রথাগুলো যদি কোনো পাশ্চাত্য দেশ চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চায় বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক হয়, সেই সমস্ত দেশগুলো চীনের একটি মৌলিক রীতি পালন করে তার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই যে রীতি, এই রীতি মূলত নজরানা পদ্ধতি বা উপটোকন পদ্ধতি নামে পরিচিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাবো যে এটি মূলত আমরা নজরানা পদ্ধতি বলছি, অর্থাৎ একটি গিফট প্রদান পদ্ধতি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে তাদেরকে বা সম্রাটকে এক ধরনের উপটোকন প্রদানের ব্যবস্থা ছিল। তাহলে এইখানে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকতে হবে যে চীনের যে সমস্ত নিয়ম বা নীতি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ছিল যে সম্রাটকে কিছু সংখ্যক যারা এই তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে যাবে, তারা কিছু উপটোকন নিয়ে যাবে, এবং উপটোকন প্রদানের এই যে পদ্ধতি, এই পদ্ধতিটি মূলত আমরা দেখতে পাবো ট্রাইবিউট সিস্টেম বা উপটোকন প্রদান পদ্ধতি বা নজরানা পদ্ধতি নামে পরিচিত। 1750 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি বলা চলে যে এই 90 বছর পর্যন্ত আমরা ক্যান্টন এবং ম্যাকাও ব্যতীত চীনের অন্য কোনো বন্দরে বিদেশিদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ ছিল। 1842 সাল পর্যন্ত এই নজরানা পদ্ধতি অব্যাহত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নজরানা পদ্ধতির যে বৈশিষ্ট্য বা ট্রাইবিউট সিস্টেমের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেইগুলো সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। বিদেশি রাজাকে চীন সম্রাটের আনুগত্য স্বীকার করে তার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে। তাহলে মূলত আমরা দেখতে পাবো 2 নম্বরে আমরা বলেছি চীনের নিকট সব রাজ্যই করদ রাজ্য হিসেবে গণ্য করা হবে। চীন মনে করত শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতিতে তারা অনেক বেশি অগ্রসর, অতএব বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছেন, এই সমস্ত দেশ তাদের চেয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছেন। বিদায় শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতি এবং অন্যান্য দেশের সাথে তার ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন নাই। যদি কোনো দেশ তার সাথে ব্যবসা বাণিজ্য করতে আসে, তবে সেই সমস্ত দেশ তার করদ রাজ্য হিসেবে বিবেচিত হবে এবং করদ রাজ্যের প্রতিনিধি হিসাবে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমাদের একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে যে চীনের নিকট সব রাজ্যই করদ রাজ্য হিসেবে গণ্য হবে। তার কারণ চীন মনে করত কি? চীন মনে করত শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তারা অনেক বেশি অগ্রসর। অতএব তারা যেহেতু অনেক বেশি অগ্রসর, অতএব তারা কি করবে? তারা এই করদ রাজ্য হিসেবে এই সমস্ত দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব রাষ্ট্রদূতগণ করদ রাজ্যের রাষ্ট্রদূত হিসেবে গণ্য হবে। রাষ্ট্রদূতগণ প্রবেশ করবেন করদ রাজ্যের করদাতা হিসেবে। চীন সম্রাটের দর্শনার্থী হতে হলে অবশ্যই তাকে নজরানা পদ্ধতি বা উপটোকন পদ্ধতি মানতে হবে এবং তাকে কুটাও নামে এক সুপ্রাচীন পদ্ধতি মান্য করতে হতো। তাহলে আমাদের দেশে এই কুটাও পদ্ধতিটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। আমাদের দেশে এই যে সময় জমিদার ছিল, আমরা জানি যে আমরা জানি যে কেউ জমিদারদের বাড়ির সামনের দিক দিয়ে ছাতা মাথায় দিয়ে অথবা স্যান্ডেল পরে যেতে পারবে না, স্যান্ডেল হাতে নিয়ে খুলে যেতে হতো। তো এই সময় আমরা দেখতে পাবো যে এই ধরনের একটি সুপ্রাচীন পদ্ধতি অর্থাৎ কুটাও নীতি ছিল। সেখানে তাদেরকে পা ভেঙে অর্থাৎ পায়ের হাঁটু ভাঁজ করে সম্রাটকে নতজানু হয়ে সম্রাটের কাছে তার সাথে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করবে, তবেই তাকে এই অনুমতি প্রদান করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম নজরানা পদ্ধতির বৈশিষ্ট্য। আমরা এখন দেখে নিব এই নজরানা পদ্ধতির অবসান। আমরা দেখতে পাবো পাশ্চাত্য শক্তিবর্গের, বিশেষত ব্রিটেনের বিরুদ্ধে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চীনা বণিকদের তার কারণটা ছিল যে এখানে অধিকাংশ আমরা ব্রিটেনের লোকজন ব্যবসা বাণিজ্য করত, বিশেষ করে আফিমের ব্যবসা এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী রয়েছে, এই সমস্ত পণ্য সামগ্রী তারা ব্যবসা বাণিজ্য করত। চীনা বণিকদের চীন দেশীয় পুঁতের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে তাদের ব্যবসা বাণিজ্য স্থাপন করতে হতো। তাদের এই বাণিজ্য মূলত জ্যাং ব্যবসা নামে পরিচিত এবং এই জ্যাং ব্যবসার কারণে আমরা দেখতে পাবো আস্তে আস্তে ট্রাইবিউট সিস্টেমটা বাতিল করার পরিকল্পনা গৃহীত হয়। ক্যান্টনে ইউরোপীয় বাণিজ্যের প্রসার ঘটে এবং যেহেতু ক্যান্টন বাণিজ্য পথা তৈরি হয়, অতএব এই নজরানা পদ্ধতির স্থলে সেখানে ইউরোপীয়রা ক্যান্টন
ক্যান্টন পদ্ধতির বাণিজ্য ব্যবস্থা প্রবর্তন করার পরিকল্পনা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পাশাপাশি এখন আমরা দেখে নিব ক্যান্টন বাণিজ্য কি ধরনের ছিল। চীনের ম্যাকাও, নিংপু, সাংহাই, অ্যাময় ও ক্যান্টন বন্দরে আমরা দেখতে পাবো বিদেশিরা বাণিজ্য করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদেশিরা বাণিজ্য করত কোথায় আমাদের দেখতে হবে। আগে কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি যে তারা যে সমস্ত অঞ্চলগুলোতে তাদেরকে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হয় নাই। এখন আমরা দেখতে পাবো চীনের ম্যাকাও, নিংপু, সাংহাই, অ্যাময়, ক্যান্টন এই সমস্ত অঞ্চলগুলোতে তারা ব্যবসা বাণিজ্য করত এবং সমুদ্রের সাথে যে সমস্ত অঞ্চলগুলোর ভালো যোগাযোগ ছিল সেই সমস্ত অঞ্চলগুলোর সাথেই তারা মূলত ব্যবসা বাণিজ্য করত। এবং সমুদ্রের সাথে আমরা দেখতে পাবো সাংহাই, নিংপু, অ্যাময় বন্দরগুলোর অবস্থান, ক্যান্টনের অবস্থা অধিকতর সুবিধাজনক ছিল এবং ক্যান্টনের উত্তরে অবস্থিত বন্দরের নিয়ন্ত্রণ রাখা সহজ ছিল না। ক্যান্টন বন্দরের নিয়ন্ত্রণ রাখা যেমন সহজসাধ্য ছিল, চীন সরকার এই কারণে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে 1757 সাল পর্যন্ত তারা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে সেটি ছিল বিদেশিদের ক্যান্টন ব্যতীত অন্য কোনো বন্দরে ব্যবসা বাণিজ্য করার কোনো ধরনের অনুমতি প্রদান করা যাবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব এই যে ক্যান্টন ব্যতীত অন্য কোনো জায়গায় তাদেরকে যে ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করা হবে না, এই বিষয়টাকেই আমরা দেখতে পাবো ক্যান্টন ট্রেড বা ক্যান্টন বাণিজ্য হিসাবে অভিহিত করা হয়। তাহলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখতে পাবো যে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিষয়টি আমরা অত্যন্ত পরিষ্কারভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে ক্যান্টনে এই যে অবস্থাটির সৃষ্টি হলো, ক্যান্টনে অবস্থার সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্যান্টন ব্যতীত বিদেশিদের অন্য কোনো বন্দরে যাওয়ার বা ব্যবসা করার অনুমতি প্রদান করা হতো না। এটাই মূলত ক্যান্টন বাণিজ্য। ক্যান্টন বাণিজ্য বিদেশিদের জন্য অত্যন্ত মানহানিকর ছিল। চীনা কর্তৃপক্ষ বিদেশি বণিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বিদেশি ব্যবসায়ীদের গতিবিধি তারা অত্যন্ত সীমিত ছিল এবং সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। বিদেশি ব্যবসায়ীদের চীনা ভাষা শিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। 1784 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ লেডি হিউজ নামক ব্রিটিশ বাণিজ্য জাহাজকে কেন্দ্র করে ক্যান্টনের ইংরেজ বণিক এবং চীনা ব্যবসায়ীদের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে পরিষ্কার ধারণা পাবো যে ক্যান্টন বাণিজ্য তারা শুরু করলো এবং ক্যান্টনেই তারা ব্যবসা বাণিজ্য করত এবং ক্যান্টনের পরবর্তী আস্তে আস্তে দেখা যাবে যে এই ক্যান্টন ব্যবসাও বিদেশিদের জন্য, বিশেষ করে ব্রিটেনের জন্য এই ক্যান্টন ব্যবসাটি অত্যন্ত মানহানিকর ছিল। তারা এই ক্যান্টন ব্যবসাকে অবলুপ্তি করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত তারা চীনাদের বিরুদ্ধে পুরোপুরি মুখোমুখি দাঁড়িয়ে যান এবং এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ অর্থাৎ আফিমের যুদ্ধ এই সময়ে সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব আফিমের যুদ্ধ ও নানকিং চুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো আফিমের যুদ্ধ বলতে আমরা কি বোঝানোর চেষ্টা করছি সেটা প্রথমে বা সর্বাগ্রে আমরা দেখে নেই যে আফিমকে কেন্দ্র করে চীন দেশ ও ব্রিটেনের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়। তাহলে মূলত বিষয়টা কি ছিল? আফিম আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে আফিমকে কেন্দ্র করে চীন দেশ ও ব্রিটেনের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়। 19 শতকের চতুর্থ দশকে দেশ দুইটি শেষ অবধি যুদ্ধে লিপ্ত হয়। চীন জাতি এই যুদ্ধকে অভিহিত করে আফিমের যুদ্ধ নামে এবং ইংরেজ জাতি এই যুদ্ধকে অভিহিত করে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ নামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুইটি শব্দ ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা হলো আফিম ওয়ার আর একটা ট্রেড ওয়ার। এখানে চীনারা একে অভিহিত করে আফিম ওয়ার। কারণটা কি? আমরা দেখতে পাবো যে ব্রিটেনের লোকজন আফিমের ব্যবসা করত এবং চীনের লোকজন প্রচুর আফিম ক্রয় করত এবং এখানে যেহেতু তারা প্রচুর পরিমাণে আফিম রপ্তানি করত ব্রিটেনের লোকজন, এই কারণে যে যুদ্ধ সংগঠিত হয়, এই কারণে আমরা দেখতে পাবো তারা যেহেতু আফিমের ব্যবসা করত, এই কারণে তারা মনে করে যে এই যে যুদ্ধটি সংগঠিত হয়েছে এই যুদ্ধটি ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ। এটা আফিম তারা মুখ্য উদ্দেশ্য নয়। তারা মনে করে বা ব্রিটেনের লোকজন মনে করে তাদের বাণিজ্যে যেহেতু বাধা প্রদান করা হয়েছে, অতএব তারা যে বাণিজ্যে বাধা প্রদানের জন্য তারা যে কাজটি করবে, অর্থাৎ তাদের সাথে আমরা দেখতে পাবো এই যুদ্ধটি সংগঠিত হবে, সেটাকে তারা ট্রেড ওয়ার নাম দিয়েছে। যেহেতু বাণিজ্যের জন্য, এই কারণে তারা ট্রেড ওয়ার নাম দিয়েছে। অপরদিকে চীন মনে করে যে এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আফিম তাদের অর্থাৎ সেই চীনা জাতিকে সম্পূর্ণভাবে বিনষ্ট করার নীতিগত বিনষ্ট করতে যাচ্ছে। অতএব এই অবস্থায় তারা এই যুদ্ধটির নামকরণ করলেন আফিমের যুদ্ধ বা আফিম ওয়ার।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিষ্কার ধারণা পেলাম। এই অবস্থায় আমরা দেখতে পেলাম যে আফিমের যুদ্ধের উৎপত্তি এবং বিস্তার সম্পর্কে আমরা এখানে জেনে নেই যে চীনে আফিমকে অভিহিত করা হতো পপি বা পপাই নামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এখানে বুঝতে হবে যে চীনে আফিমকে অভিহিত করা হতো কি নামে? পপি বা পপাই। তো এই যে পপি বা পপাই নামে অভিহিত করা হতো এবং এই পণ্য সামগ্রীটি আমরা দেখতে পাবো বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তারা, অর্থাৎ ব্রিটেনের লোকজন বা ব্রিটেনবাসী সংগ্রহ করত এবং এই পণ্যটি তারা সেখানে বিক্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত। পপি বা পপাই নামে যে পণ্য সামগ্রীটি রয়েছে, এটা চীনের লোকজন সর্বপ্রথম আফিমকে মেডিসিন হিসাবে বা ঔষধ হিসাবে ব্যবহার করা হতো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা কিন্তু এটাকে খুব কম সংখ্যক লোকজন এই বিষয়টি, অর্থাৎ পপি বা পপাই বা আফিম ব্যবহার করত, অত্যন্ত কম সংখ্যক লোকজন। এবং চীনে আমরা দেখতে পাবো এই আফিম সর্বপ্রথম তারা মেডিসিন হিসাবে ব্যবহার করত। প্রথম 1620 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো ফরমোজা, বর্তমান নাম যে তাইওয়ান, এই ফরমোজার অধিবাসীরা তামাকের সাথে আফিম মিশ্রিত করে ধূমপান করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের দেখতে হবে। আমাদের দেশে যে গাঁজার প্রচলন রয়েছে, সিগারেটের সাথে গাঁজা, অনুরূপভাবে আমরা দেখতে পাবো যে 1620 খ্রিস্টাব্দের দিকে ফরমোজার অধিবাসীরা তামাকের সাথে আফিম মিশ্রিত করে ধূমপান করত। 1660 খ্রিস্টাব্দের দিকে ফুকিয়েন এবং কুয়াংটু প্রদেশে আমাদের দেখতে হবে যে চীনের মূল ভূখণ্ডে, অর্থাৎ ফরমোজাতে তারা এই কাজটি করতো 1620 খ্রিস্টাব্দে। 1660 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাবো 40 বছর পরে এটা চীনের মূল ভূখণ্ড ফুকিয়েন এবং কুয়াংটু, এই দুটো প্রদেশে বিস্তার লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিস্তার লাভ করার পরেই আমরা মূলত দেখতে পাবো যে এই যে বিস্তার লাভ করলো, এই বিস্তার লাভ করার প্রেক্ষিতেই মূলত আফিম এর বিস্তার বা উৎপত্তি কিভাবে লাভ করলো সেটা আমরা আরেকটু দেখার চেষ্টা করব। যে 1838 খ্রিস্টাব্দে কুয়াংটু এবং ফুকিয়েন প্রদেশে প্রতি 10 জনের মধ্যে 9 জন, অর্থাৎ 90% মানুষই আমরা দেখতে পাবো আফিমের সেবায়, আফিম নেশাগ্রস্ত। তাহলে চীনের আমরা দেখতে পাবো কুয়াংটু এবং ফুকিয়েন, এই দুটি প্রদেশে স্পেসিফিক কিন্তু আমরা বলে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে 10 জনের মধ্যে 9 জন, তাহলে শতকরা আমরা হিসাবে দেখতে পাবো যে 90% মানুষই আফিম সেবায় বা আফিম নেশাগ্রস্ত ছিল। এই অবস্থায় আফিম সেবনের যে পরিসংখ্যান আমরা দেখব সেটা আরেকটু দেখে নেই। যে 1823 থেকে 1831 খ্রিস্টাব্দে প্রতি বছর আমরা দেখতে পাবো 17 থেকে 18 মিলিয়ন টিলের একটু ব্যাখ্যা দিয়ে নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। টিল হলো চীনের যে মুদ্রা রয়েছে, এই মুদ্রার নাম হলো টিল। তাহলে এখানে আমরা দেখতে পাবো 1823 থেকে 1831 খ্রিস্টাব্দের মধ্যে প্রতি বছর 17 থেকে 18 মিলিয়ন টিল মূল্যের আফিম তারা ব্যবহার করতো। 1831 থেকে 1834 খ্রিস্টাব্দে প্রতি বছর তারা 20 মিলিয়ন মূল্যের আফিম চীনে ব্যবহৃত হতো। 1834 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখতে পাবো 30 মিলিয়ন টিল মূল্যের আফিম চীনে ব্যবহৃত হতো। তাহলে আমরা যদি পরিসংখ্যানগুলো অ্যানালাইসিস বা বিশ্লেষণ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাবো যে 1823 থেকে 1838 খ্রিস্টাব্দ, এই 15 বছরের মধ্যে আমরা দেখতে পাবো সেখানে এই আফিম সেবনের পরিমাণ দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 17-18 মিলিয়ন টিল মূল্যের। আর পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো 30 মিলিয়ন টিল মূল্যের আফিম তারা এই ব্যবহার করত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব এই অবস্থায় চীনের অর্থনীতিতে আফিম সেবনের ফলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চীনের অর্থনীতিতে আফিম ব্যবসা অত্যন্ত গুরুত্ব হিসাবে বিবেচিত হয়েছিল এবং যেহেতু 90% জনসাধারণ দুটি প্রদেশের এই আফিমকে তারা ব্যবহার করা শুরু করেছে, অতএব চীনের অর্থনীতিতে আফিম ব্যবসা প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করা শুরু করেছিল। আমরা দেখে নিব 1828 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেন ক্যান্টন হতে 37.9 মিলিয়ন ডলার মূল্য সূচক রৌপ্য রপ্তানি করে। তাহলে এই মূল্যের, এই যে রৌপ্য রপ্তানি করে তার অধিকাংশই ছিল এই আফিম থেকে আমদানি, আফিম থেকে আয় করা। 1837 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো ব্রিটেন রপ্তানি করে 89 মিলিয়ন ডলার মূল্যের রৌপ্য। তাহলে এই যে 10 বছরের মধ্যে বা 9 বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে 37 থেকে 89 মিলিয়ন ডলারে তারা উন্নীত হয়েছিল। তাহলে রৌপ্য পরিমাণ, এই যে রৌপ্য তারা এখান থেকে পাচ্ছে, তাহলে মূলত আমরা দেখতে পাবো এই রৌপ্যগুলো সেখান থেকে চলে যাচ্ছে এবং চীনের অর্থনীতিতে একটি মারাত্মক প্রভাব বিস্তার করা শুরু হয়েছে। এবং এই মারাত্মক অর্থনীতির উপর প্রভাব বিস্তার করার প্রেক্ষিতেই মূলত দেখা যাবে যে আফিমের যুদ্ধের মতো যুদ্ধ শেষ পর্যন্ত চীন করতে বাধ্য হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1832 খ্রিস্টাব্দের দিকে আফিমের ব্যবসা
হতে কোম্পানি আয় করে 10 মিলিয়ন রৌপ্য মুদ্রা। 1836 খ্রিস্টাব্দে 18 মিলিয়ন রৌপ্য মুদ্রা, 1837 খ্রিস্টাব্দে 20 মিলিয়ন রৌপ্য মুদ্রা। এই অবস্থায় আফিমের যুদ্ধ হওয়ার মতো একটি পরিবেশ পরিস্থিতি এই সময় তৈরি হয়। মূলত আমরা দেখতে পাবো তার প্রত্যক্ষ কারণটা আমরা এখন জেনে নিব যে 1834 খ্রিস্টাব্দে ব্রিটেনের ক্যান্টন ব্যবসার পরিসমাপ্তি ঘটানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, যা আমরা ইতিমধ্যেই সুপ্রিয় শিক্ষার্থী বলেছি যে ক্যান্টন ব্যবসা অর্থাৎ তারা ক্যান্টনে যে ব্যবসা বাণিজ্য ছিল এই ক্যান্টন ব্যবসা অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন এবং এই ক্যান্টন ব্যবসার পরিসমাপ্তি 1834 খ্রিস্টাব্দের পরে সংগঠিত হয়েছিল। কোম্পানির স্থলে একটি পথ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিলেন, যাকে বলা হয় যে সুপারিনটেন্ডেন্ট অফ ট্রেড টু ক্যান্টন নামে পরিচিতি লাভ করে। চীন দেশ মনে করে, আমরা ইতিপূর্বে বলেছি সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আগেও বলেছি, চীন সমকক্ষতার নীতিতে বিশ্বাসী ছিল না। চীন মনে করে যে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে শিক্ষা সভ্যতা সংস্কৃতিতে তারা অনেক বেশি অগ্রসর। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু বাস্তব জ্ঞান থাকতে হবে। বাস্তবতা হলো চীন কিন্তু ওই সময় অর্থাৎ আফিমের যুদ্ধের প্রাক্কালে চীন শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতিতে আমরা দেখতে পাবো বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অগ্রসর ছিল না। কিন্তু চীনের জনসাধারণ এবং চীনের যে সমস্ত সম্রাটগণ ছিলেন তারা মনে করতেন যে চীন দেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে শিক্ষা দীক্ষা সভ্যতা এবং সংস্কৃতিতে অনেক বেশি অগ্রসর। অতএব তারা বিশ্বের অন্য কোনো দেশের সমকক্ষতার নীতিতে তারা বিশ্বাসী ছিলেন না এবং সমস্ত দেশকে বা যে সমস্ত দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য আসবে তারা তাদের এই সমকক্ষতার নীতিতে নয়, পরদ রাজ্য হিসেবে তারা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি এই অবস্থায় আমরা দেখতে পাবো যে চীন আফিমের ব্যবসাকে চিরতরে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করে এবং চিরতরে বন্ধ করার জন্য তারা ক্যান্টনে একটি বিশেষ কমিশনার নিয়োগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এই বিশেষ কমিশনার ছিলেন লিন শে সু নামে এক বিশেষ কমিশনার। লিন শে সু বিশেষ কমিশনারের নাম কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটা কিন্তু আমাদের কঠিন হলো, একটুখানি মনে রাখতে হবে যে তার নাম হলো লিন শে সু। তুমি অন্য বিষয়গুলো জানবে কিন্তু লিন শে সুর নামটি আমাদের কিন্তু মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ভদ্রলোককে কি করা হয়? বিশেষ কমিশনার হিসেবে ক্যান্টনে নিয়োগ প্রদান করা হয়। এই ভদ্রলোক আমরা দেখতে পাবো যে 1939 সালে ক্যান্টনে উপস্থিত হন এবং 10ই মার্চ তিনি তার কর্মস্থলে যোগদান করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিন শে সু তার কাজে যোগদান করার প্রেক্ষিতেই সে অত্যন্ত কঠোর হস্তে তিনি আফিম ব্যবসাকে চিরতরে চীন থেকে বিতাড়িত করার উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ চীনে যাতে আফিমের ব্যবসা কেউ করতে না পারে এই কারণে তিনি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই অবস্থায় আফিম ব্যবসাকে বন্ধ করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করে। প্রথমে তিনি আদেশ জারি করেন যে বিদেশিরা যাতে তাদের মজুদ আফিম সমর্পণ করে, আরো প্রতিশ্রুতি দেন যে তারা আর আফিম ব্যবসায় লিপ্ত হবেন না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখে নেব যে তিনি প্রথমেই যে তিনি ক্ষমতায় বসলেন বা কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন এবং নেওয়ার পরে যে আদেশটি জারি করলেন সেটা আমরা দেখতে পাবো যে বিদেশিরা যাতে তাদের মজুদ আফিম তার নিকট সমর্পণ করেন। আরো প্রতিশ্রুতি দেন যে তারা যাতে আফিম ব্যবসায় লিপ্ত না হয়। কিন্তু তারা এরূপ কোনো প্রতিশ্রুতি দিতে ব্রিটেন সহ অন্যান্য যে সমস্ত দেশ এই ব্যবসা বাণিজ্য করতো আফিমে তারা কিন্তু এটার অস্বীকৃতি করে। 24শে মার্চ ক্যাপ্টেন এলিয়ট সহ 350 জন বিদেশিকে তিনি বন্দী করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। বণিকগণ তখন 20,000 পেটি আফিম সমর্পণ করতে বাধ্য হন, যার অর্থমূল্য ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ $6 মিলিয়ন। এখানে কিন্তু আমাদের একটুখানি মনে রাখতে হবে এই অর্থমূল্য হলো $6 মিলিয়ন, যা ক্ষতিপূরণ হিসাবে পরবর্তী সময়ে আদায়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1939 সালে লিন ইউশি নামে গ্রামের একজন অধিবাসী যে ইংরেজ কর্তৃক তাকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় আমরা দেখতে পাবো যে 1939 খ্রিস্টাব্দে লিন ইউশি নামে এই লোককে ইংরেজ কর্তৃক হত্যা করার ফলে ইংরেজগণ তাদের আইনে এই ভদ্রলোকের অর্থাৎ ইংরেজের বিচার করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু চীনা অধিবাসীগণ মনে করে যে যেহেতু তারা চীনের অধিবাসীকে হত্যা করেছে অতএব চীনের যে সমস্ত আইন রয়েছে সেই আইনের মাধ্যমে তাদের বিচার
বিচার কার্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু তাদের কি সিদ্ধান্তের মধ্যে কি ফারাক, দুইটা দেশ দুই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ তাদের নাগরিককে যেহেতু ইংরেজরা হত্যা করেছে, অতএব যে ইংরেজ নাগরিক তাকে হত্যা করেছে তার আইন অনুসারে তাদের বিচার করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে তিনি 1939 সালে সেপ্টেম্বর মাসে শিচান নামে একজন লিনের পদে নিয়োগ করার তার পরিবর্তন করে তাকে প্রদান করা হয়, সেখানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1939 সালে এই যে ভদ্রলোককে অর্থাৎ লিন ইউসি নামে যে গ্রামের একজন নাগরিককে হত্যা করা হলো, তার বিচার ব্যবস্থা নিয়ে এখানে এই সমস্যাটির সৃষ্টি হলো। এবং এই বিচার ব্যবস্থার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত এই দুটো দেশের মধ্যে অর্থাৎ ব্রিটেন বা ইংরেজদের সাথে এবং চীনের অধিবাসীদের সাথে যুদ্ধ বাঁধার মতো একটি পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হলো। চীন কোনোভাবেই আফিমের ব্যবসাকে এখানে করতে দিবে না এবং ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশগুলো ছিল তারা তাদের ব্যবসা বাণিজ্যকে অর্থাৎ আফিম ব্যবসাকে অব্যাহত রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1939 সাল থেকে 1942 সালের মধ্যে আমরা দেখতে পাবো এই দুটো দেশের মধ্যে আফিমের যুদ্ধ নামে এই যুদ্ধটি সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1839 থেকে 1842 সালে থেমে থেমে আমরা দেখতে পাবো এই যুদ্ধটি এই দুটো দেশের মধ্যে সংগঠিত হয়। কিন্তু তার অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হলো বাস্তব সত্য যে ব্রিটেনের সাথে অতি অল্প সময়ের মধ্যেই তারা এই যুদ্ধে পরাজিত হয়েছিল এবং এই যুদ্ধে পরাজিত হওয়ার প্রেক্ষিতেই মূলত আমরা দেখতে পাবো চীন শেষ পর্যন্ত তাকে ইউরোপের বা পাশ্চাত্যের যে সমস্ত শক্তি সমূহ ছিল তারা বন্টন করে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত এই সময় থেকে গ্রহণ করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো যে এই অবস্থায় ব্রিটেন যেহেতু যুদ্ধে জয়লাভ করেছেন, আমরা যুদ্ধের বিবরণ পুরোপুরি দিলাম না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের সময় স্বল্পতা এবং অনেকগুলো টপিকস আলোচনা করতে হবে, আমরা এটা সংক্ষিপ্ত করে আমরা এর ফলে অর্থাৎ ফলাফল কি হলো সেটা আমরা দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 1839 থেকে 1842 সাল পর্যন্ত আফিমের যুদ্ধটি সংগঠিত হলো, এই যুদ্ধ সংগঠিত হওয়ার পরে প্রথমে আমরা দেখতে পাবো ব্রিটেন যেহেতু যুদ্ধে জয়লাভ করেছে, অতএব ব্রিটেনের সাথে 1842 সালে একটি চুক্তি সম্পাদিত হলো। সে চুক্তির নাম হলো ট্রিটি অফ নানকিং। ট্রিটি অফ নানকিং 1842 29 আগস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো 1842 সালে 29 আগস্ট ট্রিটি অফ নানকিং স্বাক্ষরিত হয়। সন্ধিভিত্তিক পদ্ধতি সৃষ্টিতে এই নানকিং সন্ধি হচ্ছে প্রথম পদক্ষেপ। নানকিং সন্ধির সাথে অপর তিনটি পরবর্তী সন্ধি একত্র করে প্রথমে এই সন্ধিভিত্তিক মীমাংসা বা ফার্স্ট ট্রিটি সেটেলমেন্ট 1842 থেকে 1844 নামে যাকে অভিহিত করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাবো 1842 সালে ব্রিটেন এবং চীন এ দুটো দেশের মধ্যে এই অসম সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আরো তিনটি দেশের সাথে এই ধরনের আরো দুটো দেশের সাথে এই ধরনের অসম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। যেমন আমরা দেখতে পাবো আমেরিকান ট্রিটি অফ ওয়াংশিয়া এবং ফ্রান্স ট্রিটি অফ পম্পোয়া, এই দুটি চুক্তি এই সময়ে আমরা মূলত দেখতে পাবো স্বাক্ষরিত হয়েছিল। এবং নানকিং চুক্তির সম্পূরক হিসাবে আমরা দেখতে পাবো 1843 সালে ট্রিটি অফ বক স্বাক্ষরিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ট্রিটি অফ নানকিং আলোচনা করার চেষ্টা করব বা এর সংক্ষিপ্ত বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখে নিব যে ট্রিটি অফ নানকিং যে 1842 সালে 29 আগস্ট স্বাক্ষরিত হয়েছিল, এই ট্রিটি অফ নানকিং সন্ধি অনুসারে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে হংকং দ্বীপ ব্রিটেনের অধিকারে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে হংকং দ্বীপটি কত সালে এবার পুনরায় চীনের কাছে হস্তান্তর করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1997 সালে এই হংকং দ্বীপটি এই সময় থেকে অর্থাৎ 1842 থেকে 1997 সাল পর্যন্ত হংকং দ্বীপটি ব্রিটেনের অধিকারে ছিল। এই কারণে বলা হয়ে থাকে যে এক দেশে দুই নীতি, অর্থাৎ এই হংকংয়ে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আর চীনে কিন্তু পুঁজিবাদী কি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সুপ্রিয়
শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের একটুখানি জাস্ট মনে রাখতে হবে যে হংকং দ্বীপটি এই সময় থেকে ব্রিটেনের অধিকারে স্বীকৃত হয়। 2 নম্বর পরে আমরা দেখতে পাবো যে চীন ক্ষতিপূরণ বাবদ ইংরেজ সরকারকে $21 মিলিয়ন অর্থাৎ $21 মিলিয়ন দিতে সম্মত হয়। এই ডলারগুলো তারা কি করবে? $21 মিলিয়ন মধ্যে ওই যে আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে $6 মিলিয়ন মূল্যের যারা যে আফিম বিনষ্ট করেছে চীন সহযোগে, সেই $6 মিলিয়ন লিনের নির্দেশে ক্যান্টনে যে আফিম বিনষ্ট করা হয়েছিল এই আফিম বিনষ্টের ক্ষতিপূরণ হিসাবে এখানে প্রদান করা হয়। এবং আমরা দেখতে পাবো যে ব্রিটিশ বণিকদের নিকট হং বণিককে যে লোন প্রদান করেছিল সেখানে তাদেরকে দেওয়া হয় এবং 12 মিলিয়ন যুদ্ধের ব্যয় বাবদ রাখা হয়। তাহলে বাকি 3 মিলিয়ন আমরা দেখতে পাবো হং বণিকদের লোন বাবদ দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লেখা নাই বিষয়টি, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো যে 3 মিলিয়ন তাদেরকে দেওয়া হয়েছিল হং বণিকদের ঋণ পরিশোধের বাবদ। তাহলে 3 আর 6 9, 9 আর 12 হলো $21 মিলিয়ন যুদ্ধের ব্যয় বাবদ চীন ব্রিটেনকে ক্ষতিপূরণ হিসাবে প্রদানের নীতিগত সিদ্ধান্ত এই চুক্তির মাধ্যমে গৃহীত হয়েছিল। চীনের ক্যান্টন, অ্যাময়, ফুসাও, নিংটু এবং সাংহাই বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কয়েকটি নির্দিষ্ট চীনা বণিক গোষ্ঠীকে ইতিপূর্বে বাণিজ্যের জন্য যে একচেটিয়া অধিকার দেওয়া হয়েছিল তা বাতিল করা হবে বলে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আমদানি এবং রপ্তানির উপর একবিধ এবং অনতিরিক্ত পণ্য শুল্ক আরোপ করতে চীন স্বীকৃত হয়। ব্রিটিশ প্রতিনিধি পট্টিনগার চোরা কারবারি বন্ধ করার জন্য চীনকে সর্বতভাবে সাহায্য করতে সম্মতি প্রকাশ করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1842 সালে। এটি সর্বপ্রথম অসম সন্ধি বা আনইকুয়াল ট্রিটি। এই আনইকুয়াল ট্রিটি স্বাক্ষরিত হওয়ার পরে আমরা দেখতে পাবো যে এর পরে আমরা এরই সম্পূরক চুক্তি হিসেবে 1843 খ্রিস্টাব্দে ব্রিটেন এবং চীন আরেকটি চুক্তি সম্পাদন করে যাকে বলা হয় ট্রিটি অফ বক 1843। এই চুক্তি অনুসারে নানকিং চুক্তির কিছু সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নানকিং সন্ধির সম্পূরক হিসাবে ব্রিটেনের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং আমদানি রপ্তানির উপর কিছু পণ্য সামগ্রী এবং সন্ধিতে 5টি বন্দর উন্মুক্ত করে রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আমেরিকাকে এখানে অতিরাষ্ট্রিক এবং আমরা দেখতে পাবো যে ট্রিটি অফ ওয়াংশিয়া স্বাক্ষরিত 1844 খ্রিস্টাব্দে। আমেরিকাকে এখানে আতিরাষ্ট্রিক অধিকার লাভ করবে এই চুক্তির মাধ্যমে। অর্থাৎ আমরা দেখতে পাবো ব্রিটেনকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা লাভ করবে। অনুরূপভাবে আমরা দেখতে পাবো যে ট্রিটি অফ ফ্রান্সের সাথে যে ট্রিটি অফ হোমপা স্বাক্ষরিত হয়, এই চুক্তির মাধ্যমে ব্রিটেন যে সমস্ত সুযোগ সুবিধা লাভ করেছিল এই সমস্ত সুযোগ সুবিধাও তারা লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে এই বিষয়গুলো আলোচনা করলাম। অতি দীর্ঘ বিষয়, তারপর আমরা সংক্ষিপ্তভাবে এই প্রতিটি বিষয়ে সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। এই বিষয়টি তোমরা পড়াশোনা করার জন্য যে সমস্ত বইগুলো তোমরা ব্যবহার করবে সেগুলো আমরা বলে দিয়েছি। তো আগে আমরা দেখতে পাবো যে অপ্রতুল বই ছিল, এখন তোমাদের পর্যাপ্ত বা বই রয়েছে। অতএব তোমরা আমরা যে সমস্ত বইগুলো সহায়ক গ্রন্থ হিসাবে তালিকাবদ্ধ করেছি এর বাইরেও অজস্র বই আছে, তোমরা এই সমস্ত বই পাঠদান করে আমাদের এই বিষয়টি রপ্ত করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করতে পারো। সময়ের স্বল্পতা বিধায় অতি দ্রুত প্রশ্নটি করতে হবে। রায়হান, কোনো প্রশ্ন থাকলে বলো। শুনতে পাচ্ছ? ও, আনমিউট করতে হবে, করে দিচ্ছি। হ্যাঁ রায়হান বলো। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা চীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। চীনের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, আফিনের যুদ্ধের পর এই অসম সন্ধিগুলো স্বাক্ষরিত হয়েছিল, এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি করতে পারো, তাহলে আমরা বা শিক্ষার্থীরা উপকৃত হবে। স্যার, যে চীনের যে লিন সে শু ছিল তার আগে কোনো ইয়ে ছিল?
না, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিব লিলিন শেষুর আগে এখানে কোনো কমিশনার ছিল না। সুপ্রিয় শিক্ষার্থী, তাকে নতুন ভাবে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। তার মূল কারণ ছিল যে চীনের সাথে যাতে এই ধরনের অর্থাৎ ব্যবসা বাণিজ্য না হয়, অর্থাৎ আফিমের ব্যবসাকে স্যার যেন মানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আর কোনো প্রশ্ন? কামরুন নাহার, কোনো প্রশ্ন? রাকিবুল, কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আমার কোনো প্রশ্ন আপাতত নাই। গত ক্লাসে এগুলো আপনি করেছিলেন, ওইখানে মানে প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এরপরে তোমাদের স্যার। টাইপিং বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব এবং 100 ডে রিফর্ম সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসগুলো করলে তোমাদের আগের যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি তাহলে তোমরা উপকৃত হবা, যে আমাদের ওই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা হবে। আর এই যে আমরা গ্রন্থ, অনেক বইপত্র আছে তোমাদের জি স্যার। আগেও বলেছি, তার মধ্যে এই যে হরপ্রসাদ চট্টোপাধ্যায়ের চীন ও জাপানের ইতিহাসে এটা দেখতে পারো। তারপরে ডক্টর সিদ্ধার্থ গৌর রায়ের এই বইটা দেখতে পারো, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং অন্য এদের বইটা দেখতে পারো। এই সমস্ত বই দেখলে তোমাদের যে সমস্ত মৌলিক প্রশ্ন থাকবে আশা করি সেটা দূরীভূত করা সম্ভব হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে শেষ করছি। জি স্যার, আপনিও ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ।